জীবন। তাই বিবেকানন্দ গুরু টু দ্য ওয়ার্ল্ড। আমি যেহেতু বহু জায়গায় বক্তৃতা করে বেড়াই, আমার অগাধ বিশ্বাস বর্তমান প্রজন্মের ছেলেদের মেয়েদের উপর, আমার অগাধ বিশ্বাস। এই নিয়ে আমার নানা সময় নানা কথা হয়। আমার বন্ধু বান্ধবরা বলেন, যারা আমার কাছের, বলেন তুমি যে কথাগুলো বলছো ঠিক নয়, এখনকার ছেলেমেয়েরা বেতালে পা চলছে। কিচ্ছু চলেনি, আমাদের অতীত অনেক বেতালে পা ফেলেছে। যদি আমার বাবা মারা, তাদের বাবা মারা বিবেকানন্দের বই দিয়ে দিতেন, তাহলে এই যুব সম্মেলনটি আজকে আয়োজন করতে হতো না। কেউ দেয়নি। যদি তারা বই কিনে দিতেন তার উত্তরসূরিকে, তার উত্তরসূরি যদি তার উত্তরসূরিকে বই কিনে দিতেন, আমরা তো ভালো হতাম। আমাদের বাবা মা শিখিয়েছেন তোমাদের স্বার্থপর হতে হবে। পাশের বাড়ির দাদাটাকে দেখ, আমেরিকায় চলে গিয়ে গ্রিন কার্ড পেয়ে গেছে, ছেলেও আমেরিকায় চলে গেল। বাবা মা খুব খুশি, ডলারে ছেলে ইনকাম করছে, মাঝে মাঝে আসে, বাবার জন্য একটা পুলোভার নিয়ে আসে, মার জন্য একটা কার্ডিগান নিয়ে আসে। তারপর এক সময় আসা বন্ধ করে দিল। পূর্ব কলকাতার সল্টলেক বলে একটা জায়গা আছে, চলমান শ্মশানে পরিণত হলো। যে মানুষটি একসময় বড় চাকরি করতেন, প্রাইভেটেই হোক বা সরকারেই হোক, তার ভরসাকে সাইকেল রিক্সা চালক। সেই লাইফ সার্টিফিকেটের জন্য নিয়ে যায়, সেই ডাক্তারের কাছে নিয়ে যায়, সেই রেশনটা তুলে আনে বা বাজার করে আনে, তার ভরসায় বা আমার রইলেন। আর ছেলে মাঝে মাঝে আসে, বা আমাকে 15 দিনের একটা ভিজিটিং প্রফেসরের মতন কয়েকদিন দেখে চলে যায়। এই ভারত স্বামীজি চাননি। স্বামীজি বলেছেন, যদি মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে কখনো সংঘাত হয়, তোমরা হৃদয়ের দিকে তাকাও। ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন হেড অ্যান্ড ইয়োর হার্ট, অ্যাপিল টু ইয়োর হার্ট। এখনকার ছেলে মেয়েদের একাংশের সোনার মন, কোনোদিন অতীতে ছিল না। এত ভালো মন, এত পবিত্র মন কোনোদিন আসেনি ভারতবর্ষে, সবে আসা শুরু হয়েছে। তাই শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলছেন, ঠাকুরের আগমন থেকে সত্যযুগ শুরু হয়েছে। এই যে যুব সম্মেলন করা হয়, এর বয়স তো 1980 সাল। স্বামী বীরেশ্বরানন্দজি একটি বই লিখলেন, মাতৃভূমির প্রতি কর্তব্য। তখন থেকে যুব সম্মেলন হলো, মাত্র 45 বছর বয়স এই যুব সম্মেলনের। এখনকার ছেলে মেয়েদের ইতিবাচক দিকটা দেখি। কোভিড যখন হলো, তখন পথ কুকুররা খেতে পেত না, দোকান বন্ধ হয়ে গেল, জলের যোগান বন্ধ হয়ে গেল। ব্যাচে ব্যাচে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সেই কুকুরগুলিকে রক্ষণাবেক্ষণ করতে লাগলেন। 4 বার করে খাওয়া। একদিন গেছি দক্ষিণ কলকাতায় বালিগঞ্জ লেক আছে, সেই লেকে দেখি 2টি ছেলে মেয়ে তুমুল তর্ক করছে এক ট্রাফিক সার্জেন্টের সঙ্গে। আপনাকে লেকটা খুলে দিতে হবে, সকালে 5 মিনিট আর বিকেলে 5 মিনিট। তো সার্জেন্ট বলছেন খুলতে পারবো না। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কেন খোলার কথা বলছেন আপনারা? তারা বললেন, জানেন এই লেকের মধ্যে 2টো কুকুর আছে, তাদের কিডনির অসুখ আছে। সকালে ডাকবো, এসে ওষুধ দেবো, এবং বিকেলে আবার ওষুধ দিলে ওরা বেঁচে থাকবে, নাহলে বাঁচবে না। এই কনসার্ন আমাদের দেশে ছিল না। এই কনসার্নটা কন্টেম্পোরারি কনসার্ন এখন শুরু হয়েছে। আমি 2024 সালে বীরভূমে লোকসভা কভার করতে গিয়েছিলাম। প্রচণ্ড গরম। দেখি কয়েকজন মাস্টারমশাই কয়েকটি বাচ্চাকে গাছের মাথায় তুলছে, এবং সেই তাদের হাঁড়িতে জল, সেই বাচ্চাগুলো গিয়ে হাঁড়িতে জল রেখে নেমে আসছে। আমি সাংবাদিক জিজ্ঞেস করলাম মাস্টারমশাই এটা কেন করছেন? মাস্টারমশাইরা বললেন, জানেন যারা শহুরে পাখি তারা জল পায় গরমকালে। অনেকেই আজকাল বাড়ির সামনে জলের পাত্র রেখে দেন, পাখিগুলো জল খেয়ে চলে যায়। কিন্তু বুনো পাখিরা কোথায় যাবে? শুকিয়ে গেছে জলাশয়, পুকুর, শুকিয়ে গেছে ছোট ছোট নদী, তাদের জল খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই যে গাছের মাথায় আমরা রেখে আসছি, আমরা রুটিন তৈরি করে ফেলেছি। কোন বাচ্চা কবে গিয়ে, কোন ছাত্র কবে গিয়ে গাছের মাথায় জল দিয়ে আসবে, হাঁড়িটায় পাল্টে দিয়ে আসবে। এই যে ছোট বয়স থেকে মানুষের সঙ্গে যোগাযোগ, এই বাচ্চারা যেখানেই যাক সেখানেই তারা মানুষকে ভালোবাসবে। তারা হয়তো MA তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে না, তারা PhD হয়তো করতে পারবে না, তারা বিরাট বিশ্ববিদ্যালয়ে চাকরি করবে না, কিন্তু মানুষের সঙ্গে তাদের প্রতিনিয়ত যোগ থাকবে। কিছুদিন আগে আমি সকালবেলায় অফিসে যাচ্ছি, নিজে গাড়ি চালিয়ে, হরিশ মুখার্জি রোড PG হসপিটালের কাছে এক ভদ্রলোক যাচ্ছিলেন অফিসে। তিনি বুক ধরে বসে পড়লেন, অসহ্য বুকে ব্যথা। সবাই গাড়ি চালিয়ে যাচ্ছে, জ্যাগুয়ার, BMW, হন্ডা সিটি, হন্ডা আমেজ, টয়োটা, কেউ নামলো না গাড়ি থেকে। যারা ওই 100 দিনের কাজ করে, সেই রকম একটি ছেলে আর মেয়ে একটা রিক্সা ডেকে ভদ্রলোককে SSKM-এ নিয়ে গেল। আমি জানি না ভদ্রলোক বেঁচে আছেন কি নেই, কিন্তু নিয়ে গেল কিন্তু সাধারণ লোক। 100 দিনের কাজ করে সেই রকম একটি ছেলে আর মেয়ে একটা রিক্সা ডেকে ভদ্রলোককে SSKM-এ নিয়ে গেল। আমি জানি না ভদ্রলোক বেঁচে আছেন কি নেই, কিন্তু নিয়ে গেল কিন্তু সাধারণ লোক।
যারাই ভারতবর্ষ হ্যাটেড, বুটেড, সুটেড, ওয়েলফেড, প্রিভিলেজ ক্লাস আমাদের ভারতবর্ষ নয়। আমাদের ভারতবর্ষ আছে গ্রামের মধ্যে, আমাদের ভারতবর্ষ আছে মানুষের সমমর্মিতায়, আমাদের ভারতবর্ষ আছে ভালোবাসায়। বিবেকানন্দ পড়লে এই ভালোবাসাটা বেড়ে যায়। সেই জন্যেই আমরা অনুরোধ করি আমাদের স্কুলের ভাইদের, রোজ বিবেকানন্দ পড়ো। বিবেকানন্দ পড়লে দুটো জিনিস হয়, আত্মবিশ্বাস বাড়ে, আর বাড়ে হচ্ছে মানুষের প্রতি টান। দেখবে শীতকালে যার গায়ে গরম জামা নেই, তুমি বাড়িতে ফিরে গিয়ে তুমি যে গরম জামাটা আর পরো না, রংটা চটে গেছে বলে, সেটা তুমি লোকটাকে দিচ্ছ। ওটাই হচ্ছে সভ্যতার লক্ষণ, তুমি রাতারাতি সভ্য হয়ে উঠলে। আর যখন সেই মানুষটা শীতে ছটফট করছে, তুমি যখন মুখটা ঘুরিয়ে ফেললে, তাতে ক্ষতি কিছু নেই। তুমি দেখবে 40 বছর বয়সেই শেষ হয়ে যাবে। প্রতিদিন মৃত্যুর জন্য অপেক্ষা করবে, হাসতে ভুলে যাবে। কলকাতায় লাফিং ক্লাব আছে, সবাই গিয়ে সেখানে হাসে, তবে ঝগড়া করতে করতে বাড়িতে চলে যায়। আর যে বিবেকানন্দকে গ্রহণ করে, সে ভেতর থেকে হাসে, তার চলনে বলনে ছন্দ আছে। বিবেকানন্দর মৃত্যুর 2 মাস বাকি, নিবেদিতা চিঠি লিখলেন, আপনি কেমন আছেন? স্বামীজি উত্তর দিলেন, এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না, তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। 39 বছর বয়স, আনট্রিটেড ডায়াবেটিস একটা চোখকে নষ্ট করে দিয়েছে, 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, পা ফুলছে, প্রতিদিন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন বিবেকানন্দ, কিন্তু বলছেন এত কাজ করতে হয়, বুঝতে পারি না কেমন আছি। আর আমরা একটু মাথা ব্যথা করছে, সঙ্গে সঙ্গে ফেসবুকে উঠে গেল সাফারিং ফ্রম হেডেক, আর হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের বিধান রায়রা রেকমেন্ডেশন শুরু করলেন, এই ওষুধ খান, এই ওষুধ খান, এই ওষুধ খান, এই ওষুধ খান, ঠিক হয়ে যাবে। জীবনকে যে আলিঙ্গন করে, তাই কেউ পেরে ফেলতে পারে না, তোমাদেরও পারবে না। শুধু বিবেকানন্দ পড়ো, বিবেকানন্দকে ধরে থাকো এবং নতুনভাবে বাঁচো। ছাত্রদের শুভেচ্ছা জানিয়ে, পূজনীয় মহারাজদের প্রণাম জানিয়ে, বয়স্কদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কৃতজ্ঞতা তরুণ বাবুকে, আগেও শুনেছি, আবারও শুনলাম, প্রতিবারেই মন্ত্রমুগ্ধ করে দেন। শুনতে শুনতে আবারও মনে হচ্ছিল, যখন তত্ত্ব তথ্য হয়ে যায়, তখন বুঝিবা বাণী মন্ত্র হয়ে ওঠে। স্বামীজির গলায় মালা দিই, ফুল দিয়ে সাজাই, ধূপধুনো দিয়ে গান করি, সবই ঠিক আছে, কিন্তু তার জীবনের বাণী যদি আমরা মন্ত্র হিসেবে নিয়ে কাজ করতে পারি, তাহলে হয়তো তরুণবাবুর এই আক্ষেপ আর থাকবে না। আমরা সেটাই চাইব, আজকের এই যুব সমাজ সেভাবেই জেগে উঠুক। এতক্ষণ ধরে আমরা তিনটে অসাধারণ বক্তব্য শুনলাম। আমাদের এখনকার পর্ব প্রশ্নোত্তরের। যদি কারুর কোনো প্রশ্ন থাকে, প্লিজ উঠে দাঁড়াবেন, মাইক্রোফোন চলে যাচ্ছে। কি প্রশ্ন কাকে করছেন বললে আমরা চেষ্টা করব সেই প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে সন্তুষ্ট করার। একটু হাত তুলতে হবে। একটু হাতটা তুললে সুবিধা হয়, হাত তুলে একটু। ওই যে দেখতে পাচ্ছি, বর্তমান সমাজে আমরা তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকে নিজস্ব প্রত্যেকেই তো কোনো বেওয়ারিশ ভিখারি, কেউ তো পয়সাও একটা দেয় না বা পয়সা কেউ দিতে চায় না, তাহলে কি? তাহলে তো আমার তো মনে হচ্ছে যে একটা ভিখারিকে পয়সা দেবো, কিন্তু অনেকে বলছে দেখুন এই ভিখারিকে আমরা পয়সা দেবোই না, কিন্তু আমার তো মনে হয় না যে ওই ভিখারি, আমার তো মনে হয় যে ওই ভিখারিটাকে পয়সা তো দিতে পারি, পয়সা দিলে আমার মতো মনে হয়। তাহলে কি সেই মানুষগুলো কি
তাহলে তারা কিভাবে যে ভিক্ষারিগুলো আর প্রশ্নটা একটু শর্ট করো, তোমার কি প্রশ্ন এটাই যে ভিখিরি পয়সা চাইলে দেবো কি দেবো না, এটা কি? ওকে। নবকুমারের সাধু সঙ্গে নবকুমার করেছে কপাল কুমার এই জায়গাটা বুঝতে পারে। ইহা শুনিয়া কেউ যদি মনে করেন পরের উপবাস জীবনের মধ্যে কদাপি কাষ্টানে যাইবেন, কতদিন উপবাস আসবে। আত্মপ্রকারীকে বনবাসে বিসর্জন দেওয়া যাহাদের প্রকৃতি, তারা চিরকাল আত্মপ্রকারীকে বনবাসে বিসর্জন দিবে। যতবার বনবাসিত করুক না কেন, পরে কাষ্টানে যাওয়ার স্বভাব, সে পুনরায় পরে কাষ্টানে যায়। তুমি অদম, তাই বলে আমি উত্তম না আমি উত্তম। আমি একবার গাড়ি করে যাচ্ছি, সাথে আমরা তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরাট নাম করা উদ্যোক্তা। আমি পকেটে হাত দিয়েছি যে বিজ্ঞানীকে দুটো টাকা দেবো। তিনি বলছেন একদম দেবেন না, জানেন তো এখানে একটা র্যাকেট আছে। আমি বললাম দেবেন তো দুটো টাকা, তাহলে একটা কথা বলার আছে। সুভাষ চন্দ্র বোস তার আত্মজীবনীতে লিখছেন আমাদের পরিবারের একটা নিয়ম ছিল, যারা গরিব তারা যদি নিমন্ত্রণ করতো আমরা তাদের বাড়িতে নিমন্ত্রণ রাখতে দিতাম না। আমি এই কথাটা ভেবেছিলাম এবং সাধারণ কোন পরিবার থেকে আমাকে আমন্ত্রণ জানানো হতো, আমি সেখানে থেকে দিতাম। তুমি ছোট আছো ভাই, তোমার যদি ইচ্ছে হয় ভিখারিকে পয়সা দেবে, তোমার যদি সেই সামর্থ্য থাকে, কে কি বললো ভুলে যেও, তুমি যদি ইচ্ছা তুমি দেবে। আমাদের দেশে ট্র্যাজেডি একজন বিখ্যাত ইংরেজ দার্শনিক ছিলেন, তার নাম বার্ট্রান্ড রাসেল। তিনি বলেছিলেন অল আওয়ার প্রেজেন্ট পলিটিক্স আর ইনহেরিটেন্স অফ দি পাস্ট। আমাদের বর্তমানের সব গুণ পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। দেবে পয়সা, যদি আনন্দ পাও দেবে, আর যদি পয়সা না দাও কখনো তার প্রতি ঘৃণা করো না, কারণ সে চাইছে আপনি আর কেউ? একটু উঠে দাঁড়ালে সুবিধা হয়, বলুন। একদিন সরকার হয়েছে সেই ছেলে এখন কথা স্বামীজি আবার চলে গেছে, আপনার আবার স্বামীজি বললেন যে হ্যান্ডটা বড় কি হবে ভালোবাসা দিয়ে পারবে, ভালোবাসা দিয়ে আর কোনোভাবে পেটে না। স্বামী পেটাই মন্ত্র। স্বামীজি বলেছেন একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তুমি আমার যা। যে ছেলেটি এক সময় বিবেকানন্দ পেয়েছিল 22 জুলাইতে প্রাইজ পেয়েছিল, যে বিবেকানন্দ ছেড়ে দিল, তাকে কাছে ডেকে এনে তার সব সামাজিক ত্রুটি ভুলে গিয়ে তাদেরকে ভালোবেসে পথ দেখাতে পারে। আবার আমাদের সমাজে সবচেয়ে অসুবিধা হচ্ছে আমরা কোন স্তরে আমাকে ভালোবাসি, সকলের সঙ্গে সকলের সম্পর্ককে স্বীকার আর আচরণ। আজকে বাংলা চোরা বাংলা এমনি করেছে কত তাড়াতাড়ি ওই সমাজে যাওয়া তাই ভালোবাসে। এই ছেলেটা এই যে যতগুলো ড্রাগ অ্যাডিকশন সেন্টার আছে আমি প্রায় সেখানে যাই, সেখানে গিয়ে দেখি তাদের ওষুধ খাওয়ানো। ওষুধকে ড্রাগ অ্যাডিক্টে ছাড়ানো যায় না, গায়ের দিকে হাত বোলাতে হয়, তার সাথে বসে কথা বলতে হয়, তাকে শ্রদ্ধা জানাতে হয়। শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে যে মানুষকে শ্রদ্ধা জানালে সে অন্য মানুষে পরিণত হয়। বিখ্যাত আমেরিকান সাইকোলজিস্ট আছে, তার নাম পিএফ স্কিনার, তাদের বিখ্যাত বই আছে সেইখানে তিনি শ্রীরামকৃষ্ণের কথা উল্লেখ করেছেন। কিনতে যাবেন, গরিব মানুষ দেখবেন, আমরা কিনতে যাবো না, মনকে বললেন যে খাবার ব্যবস্থা করো, মাথার তেলের ব্যবস্থা করো, গরমের বস্ত্রের ব্যবস্থা করো। স্কিনার দিচ্ছেন এই যে ঠাকুর বললেন, ঠাকুর দেখলেন না মানুষ শুধু আধ্যাত্মিক ভাবে কতটা সবল, ঠাকুর দেখলেন না তার অর্থনৈতিক ভাবে সবল। ওই যে যন্ত্রণা পেয়েছে তার ঠাকুরের মূল কাজ হল কি করে সেই যন্ত্রণাকে লাঘব করা যায়। স্বামীজি গুরু ভাই ছিলেন, অপরদান ছিলেন, অসাধারণ
বিপদের মধ্যে দিয়ে ভগবান তার বৈধ সন্তানকে চিনতে চান। বৈধ সন্তান ছটফট করে কি করে বিপদগ্রস্ত মানুষকে সহায়তা দেবে। আর এই বিপদের দিনে যে হাস্যের দিন কাটায় সে ভগবানের বৈধ সন্তান নয়, সহায়তা দেওয়ার ভালোবাসা দিয়ে এটা একদম পারবে না। আর কেউ? বাড়াতে গেলে প্রতিদিন যদি 15 মিনিট ধ্যান করতে পারি তাহলে একটু ভালো হয়। এখন এইখানে যে 2 মিনিট ধ্যান হয়েছিল, সেখানে যখন 2 মিনিটের জন্য ফার্স্ট মিনিটের জন্য যে চোখটা বন্ধ করেছিলাম, থাউজেন্ডস অফ থিঙ্কিংস ওয়ার কামিং টু মাই মাইন্ড। এই থিঙ্কিংসগুলোকে কিভাবে মানে সরাবো এবং কিভাবে ভালোভাবে ধ্যান করতে পারবো, ওই 15 মিনিটের জায়গায় 5 মিনিটে যদি ফোকাস করে করতে পারি, সেটাই মনে হয় আমার কাছে প্রথম স্টেজে একটু ভালো মনে হবে। সেইটা করব কিভাবে, শুরুটা করবো কিভাবে? খুবই কমন প্রশ্ন, এটা তো ভেরি কমন। আমি আর তরুণবাবু যখন আসলাম গাড়িতে এটাই ডিসকাস করছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের মিশনে কি হয়, ভেরি সিম্পল। ফার্স্ট স্টেপ ইজ, আমি দুটো স্টেপ বলবো, বাকি তরুণ স্যার বলবে। ফার্স্ট 2 স্টেপস ইজ, ফার্স্ট ইজ যেটা বলা হয় পতঞ্জলি যোগা সূত্রতে, অ্যান্ড ইট ইজ অলসো টোল্ড আস ইন্টারমিনেন্ট মেডিটেশন। হচ্ছে আমাদের হিন্দুইস্টিক, তারপর বিপাশনা নাম হয়েছে, তারপর ইন্টারমিনেন্ট মেডিটেশন বলা হয়। ভেরি সিম্পল, ফার্স্ট 2 মিনিটস ফোকাস অন ইউর ব্রেথ। যখন এই যে ফর এক্সাম্পল এখন চোখ খোলা আছে, মানে মেগাবাইটস অফ ভিজুয়াল ইনফরমেশন আমাদের ব্রেন প্রসেস করছে। এই একটা গাড়ি চলছে, চোখ বন্ধ করলে গাড়ির ইঞ্জিন বন্ধ করলে মোমেন্টাম তো আছে, চলতেই থাকবে, রাইট, ফর সাম টাইম। এই যে দেখছি এখন এত ইনফরমেশন প্রসেস, অ্যাজ সুন অ্যাজ আমি চোখ বন্ধ করছি, তো যত প্রসেস করেছি আগে সব ভেতরে যাচ্ছে। ইট ইজ ভেরি ন্যাচারাল। যদি তুমি না পাও দেন সামথিং ইজ রং। বাট জাস্ট লাইক একটা রেলওয়ে স্টেশনে বসে আছি, বিভিন্ন ধরনের ট্রেন আসে, আর আমি ট্রেন শুধু তাকিয়ে আছি ট্রেনের দিকে, কিন্তু চড়ছি না আমি। ইন দ্য সেম ওয়ে অনেক চিন্তা ভাবনা আসবে, বাট আই উইল রিমেন আ উইটনেস টু ইট। আই উইল জাস্ট রিমেন আ উইটনেস টু ইট। আমি জাস্ট দেখবো এটাকে, না মানে জাস্ট দেখছি। চিন্তা আসলো অনেক নাচছে, কিন্তু আমি জুড়ালাম না নিজের সাথে, ওর সাথে, আবার নেমে গেল। জাস্ট লাইক এ বাচ্চা এসে কান্নাকাটি করছে, আমাকে টফি দাও, আমি ইগনোর করছি, চলে গেল। জাস্ট ইগনোর দ্য থটস অ্যাজ ওয়েল। থটস, হান্ড্রেডস অফ থটস আসবে, ইগনোর ইট, নিচে নেমে যাবে। শুরুতে কঠিন হবে, জড়িয়ে নেবে তোমাকে, তুমিও তার সাথে বই চলে যাবে, আবার ফেরত আসো, আবার চলে যাবে, আবার ফেরত আসো। ট্রাই ইট। 2-3 সপ্তাহ করার পরে জানো এটা এত ইম্পর্টেন্ট কেন হচ্ছে। কিছুক্ষণ পরে, কিছু মাস, কিছু সপ্তাহ প্র্যাকটিসের পরে যখন আমাকে বকুনি দেবে, কিছু গালাগালি দেবে, আর আমার মনে খুব তীব্র মানে একটা অ্যাঙ্গার আসবে, সেম আমি ওটাকে এরকম এত উইটনেস দেখবো। অহংকার, অ্যাঙ্গার আসবে, আবার নেমে যাবে। কখনো হয় না, বন্ধুর সাথে লড়াই হলো, আমি ওকে এমন শোনালাম কি কাট্টি হয়ে গেল, আর কথা বলছে, সেও কথা বলে না, আমি কথা, কিন্তু মনে খুব খারাপ লাগছে আমাকে। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলে, যখনই রাগ আসবে একটু হোল্ড করো 5 মিনিটস, হোল্ড ইট ফর 5 মিনিটস। রাগ আসলে রাত্রেবেলায় মা বাবাকে খুব শুনিয়ে দিলাম, সকালবেলা কেমন লাগে, রিগ্রেট, কেন বললাম, আমি আননেসেসারি বললাম, মন খারাপ করে দিলাম ব্যাচেলার। সেম ইট উইল কাম when you be a witness to it. First step is control your breath. প্রাণের উপরে, ব্রেথের উপরে, জাস্ট ফোকাস অন ইউর ব্রেথ। সেকেন্ড ইজ, যতই মানে থটস নাচানাচি করবে, বি আ উইটনেস টু ইট। জাস্ট লাইক ইউ আর ইন আ রেলওয়ে স্টেশন, ট্রেন আসে, ট্রেন যাচ্ছে, ডোন্ট ক্লাইম্ব ইন টু ইট, জাস্ট বি আ উইটনেস টু ইট। Practice it for some time. কঠিন, but practice it. After some time, you will not go with emotions as well. পড়াশোনা করছো, ইচ্ছা করলো মোবাইল ফোন, it will not come. Slowly. Attention has to be trained. তরুণ বাবু একটু অ্যাড করবেন, ভেরি গুড কোশ্চেন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সোশিওলজির একটি মেয়ে অসাধারণ স্বামীজির একটা কমেন্ট নিয়ে লেখা লিখেছে। এটা কারোর মাথাতেই আসে না। স্বামীজির একটা বিখ্যাত কথা আছে, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তুমি স্বর্গের অধিকতর সমীপবর্তী হইবে, আছে তো? ইফ ইউ আর এ বেঙ্গলি ইউল বি নিয়ার টু হেভেন থ্রু ফুটবল দ্যান থ্রু দ্য স্টাডি অফ গীতা। সেই মেয়েটি লিখছে, স্বামীজি যখন বলছেন 1897 সালে
তখন ফুটবল আমাদের দেশে জনপ্রিয় খেলা নয়। আমাদের দেশে ফুটবল জনপ্রিয় হয় মোহনবাগানের 1911 সালে শিল্ড জেতার পর থেকে। তখন ট্রেডস কাপ বা কুচবিহার কাপ হতো বটে, কিন্তু ফুটবল অত জনপ্রিয় খেলা ছিল না। তবে স্বামীজি কেন বললেন, ফুটবল এমন একটা খেলা যে 22টা খেলোয়াড় ওই বলটাকে দেখে যাচ্ছে, ওই বলে কনসেন্ট্রেট করছে। কে গ্যালারি থেকে কি বলল, কে সেখান থেকে জলের বোতল ছুড়লো, সেদিকে নজর নেই। এক হচ্ছে বলটার দিকে দেখছে, আর বলটা পরস্পর আদান প্রদান করে হয় সমবেতভাবে জিতছে বা সমবেতভাবে হারছে। এইটা হচ্ছে স্বামীজির কথার ব্যাখ্যা, তিনি লিখেছেন, অসাধারণ লেখা। যখনই কোনো কাজ করবে, মহারাজ যেরকম বলছেন, মনটাকে সেই কাজটায় আটকে থাকবে। আমরা কি করি, পরীক্ষার সময়, পরীক্ষার আগে গল্পের বইয়ের কথা ভাবি, আর গল্পের বই পড়ার সময় পরীক্ষার কথা ভাবি। সেটা করো না, একটা দিকে আটকে থাকো, দেখবে ঠিক হয়ে যাবে। আশা করি উত্তর পেলে তোমার। দুটো কথা বলা হচ্ছে, এক হচ্ছে তোমার শ্বাস প্রশ্বাসের উপরে মনঃসংযোগ করো, আর যে ভাবনাগুলো তোমার মধ্যে আসছে সেগুলোকে ইগনোর করো, এড়িয়ে যাও। প্রাথমিকভাবে এই দুটো জিনিস অভ্যেস করো। নেক্সট, আর কেউ? পাশেই রয়েছে, মাইক্রোফোনটা ওকে দাও। নমস্কার, আমার প্রশ্ন তরুণ স্যারের কাছে। উনি বললেন বর্তমান ভারতবর্ষ বলতে আমরা খেটে খাওয়া নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীকে বলবো। তাহলে কি উচ্চবিত্ত শ্রেণীর সঙ্গে আমাদের একটা বিভেদ তৈরি হবে, কিংবা ওদেরকে আমরা ঘৃণা করা শুরু করব? না, ঘৃণা করবে না, অবোধ শিশু ভাববে, অবোধ শিশু ভাববে। সন্ধেবেলা যে টেলিভিশনে ঝগড়া হয়, ওটা কোনো শিক্ষিত লোকের কাজ নাকি? বাচ্চাদের কাজ। মন্টেসরি স্কুলে যাবে, দেখবে বাচ্চাগুলো বেঞ্চ ধরে টানাটানি করছে, কেউ টিফিন বক্সে মারছে। ওটা কি তোমার মনে হয় যে খুব সিভিলাইজ লোকের কাজ? এড়িয়ে যাবে, আনসিভিল অ্যান্ড ইলিটারেট। শোনো, একটা কথা বলি তোমাকে। একটি বই আছে উইলিয়াম ডিগবির লেখা, বইটির নাম প্রসপারাস ব্রিটিশ ইন্ডিয়া, বুঝেছ? দুটি বই বেরিয়েছিল, একটার নাম দাদাভাই নৌরজির লেখা পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, আর রমেশচন্দ্র দত্তের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। এইখানে সাহেবদের তুমুল গালাগালি দেওয়া হলো। তখন উইলিয়াম ডিগবি 1904 সালে এই বইটা লিখলেন। এই বইটার প্রথম লাইন কি জানো? রামকৃষ্ণ ওয়াজ আনসিভিল অ্যান্ড ইলিটারেট লেখা হলো। এবং তারা বললেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেখানে গেছে সেখানে সভ্যতার আলো জ্বলে উঠেছে, এবং দুজন মানুষ হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষিত মানুষ, একজন কবি রবার্ট ব্রাউনিং, আর একজন ঐতিহাসিক, দার্শনিক, অর্থনীতিবিদ রাস্কিন। এই বলে পুরো বইটা লিখলেন। বইয়ের শেষ লাইন, সে কনক্লুশনটা হচ্ছে ইলিটারেট রামকৃষ্ণ in comparison to whom the brightest intellects of Europe, including Ruskin and Browning, are mere gropers in the dark. তারা অন্ধকারে পথ হাতড়ে বেড়াচ্ছে। তুমি যদি গরিব মানুষের সঙ্গে কথা বলো, তুমি আনন্দ পাবে। কাল সকালবেলায় গিয়ে যে মাসি বাজারে সবজি বিক্রি করে, যে ছেলেটা মাংস কাটে, যে মাসি ফুল বিক্রি করে, তাদের সঙ্গে গল্প করো, দেখবে মনটা আনন্দ নিয়ে ফিরে আসবে। আর যাদের কথা বলছো, বিভেদের কথা বলছি না, কথা বলো, দেখবে তুমিও স্বামীজির মতো বলবে। তোমাদের কাছে কথা শুনলে মনে হয় খান দিদির মুখে গল্প শুনছি। এই বাবা, আর কেউ? হ্যাঁ, এইদিকে হাত আছে একটা, দেখো। স্যার, স্যার এত কথার মধ্যে আমি একটা বিষয় বুঝতে পারলাম না, যে স্যার মূল একাগ্রতার স্যার মূল বিষয়টা কি? না না, কিসের উপরে কনসেন্ট্রেট করি? হ্যাঁ, মানে আমি একটা বিষয়ের উপর যে একাগ্রতা করতে চাই, তাহলে আমি মূল কিভাবে করবো সেটা? মেইন জিনিসটা কি হচ্ছে,
মানে একাগ্রতার মূল বিষয়টা কি? সেটা একাগ্রতা থাকে না, একাগ্র হওয়ার মূল বিষয় একটা সাবজেক্ট রয়েছে আমার সাবজেক্ট হচ্ছে গাছটা হচ্ছে আমি গাছটা actually sharp. Then I can right? When my brain or when my mind is sharp, then I can understand it. Now, the mind is sharp in the brain, but in the sharpness of my meditation or something. If you don't feel like that, you will actually meditation, but even the ability to move and confidence. What is that? The law of guru. Sometimes the law of Ashram or just or dance or dance. At a rate of meditation and then grow. মানে আনন্দ পাচ্ছে তার ব্রেনে চাপে ব্রেন বের হয়। এই এখন একটা কথা বলছি এইটা বের হচ্ছে ওকে এই এখন চুপ হয়ে গেল চুপ হয়ে গেল আর হবে বিকালবেলা সকালবেলা সকালবেলা প্রেয়ার করে সেটা পড়ে এইটা বের হচ্ছে আর একটা গভীর ঘুমে কখনো কখনো ঘুমাই আধা ঘন্টার জন্য আর একটু হয়ে যাচ্ছে আর তখন আমার 6 ঘন্টা ঘুমে হয় একটু ইরিটেটেড তাহলে লড়াই করে বেড়ানো হয় দ্যাট ইজ বিকজ অফ ইট all at that time gamma wave is going to be যখন তুমি ফ্লোতে আছো কিছু জিনিস করতে আনন্দ পাচ্ছ তখন gamma wave and that is very important for mental health. Now যখন আমি ধ্যান করতে পারি সিম্পল এটা তো বড় কথা আর তুমি আনন্দ পাবে চিন্তা ভাবনা আসলে দুনিয়া করে ওটাকে ইগনোর করো এটা করতে সেটাই পায় স্যার তাহলে কি মানে আমি যদি ফোকাস করে কোনো জিনিস করি তাহলে তখনই তাহলে মানে আনন্দ পাবো মানে আমি যদি কোনো একটা বিষয়ের উপর ফোকাস মানে মনোযোগ দিয়ে কাজটা করি তাহলে কিন্তু সেটা আনন্দ পাবো মানে মনোযোগ দিলে তাহলে আনন্দটা পাবো। এখন তুমি ফ্লোতে আছো ইভেন কোনোই কাজ আরে কোনো একটা বাইরে একটা স্কিল লেবারকে দেখো যদি কনসেন্ট্রেশন যদি না হয় এই বড় একটা অডিটোরিয়াম কি বানাতে পারবে কিছুই হবে না এ ফ্লো ইজ দেয়ার দ্য ডিফারেন্স বিটুইন দ্য বেস্ট অফ লেবার অ্যান্ড দ্য ওয়ার্স্ট অফ লেবার অর দ্য বেস্ট অফ ওয়ার্ক ইজ হিজ কনসেন্ট্রেশন ইটসেলফ একটা সবার থেকে ভালো ছাত্রকে দেখো আর সবার থেকে নিচের ছাত্রকে দেখো দ্য বেস্ট অফ স্টুডেন্ট হ্যাভ দ্য ভেরি কনসেন্ট্রেটেড মাইন্ড তরুণ স্যার কিছু হ্যাঁ নেক্সট না না মহারাজ যেটা বললেন যে কাজটা আমি করতে চাই সেটাকে নিখুঁতভাবে করার জন্য পারফেকশন ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ইউর মাইন্ড সে কাজটাকে যেমন মনে করো ৮০,০০০ লোকের সামনে যে বিরাট কোহলি বা MS ধোনি ব্যাট করছে উল্টো দিক থেকে প্রচণ্ড গতিতে যে বোলার আছে পাকিস্তান বা ওয়েস্ট ইন্ডিজের সেখানে মাথা ঠান্ডা রেখে তাকে যে ছক্কাটা মারতে হবে তার কাজটা হচ্ছে ছক্কা মারা দেশকে জেতানো সেই কাজটা করা আমার যে জটিলতম যে অঙ্কটা IIT-তে পাস করতে হয় আমাকে যে অ্যালগরিদমটা লিখতে হবে লিমিটেড টাইমের মধ্যে তার জন্য আমার মনকে নিবদ্ধ থাকতে হবে সেইখানে সেই নিবদ্ধ থাকতে হওয়ার জন্য দিস ইজ দ্য প্র্যাকটিস হোয়াট মহারাজ ওয়াজ সাজেস্টিং such that I can focus on my task. আর্চেরেকারের ক্রিকেট একাডেমিতে দুজন খেলতো একসঙ্গে একজনের নাম শচীন তেন্ডুলকার আরেকজনের নাম বিনোদ কামলি বিনোদ কামলিকে অনেক বেশি আর্চেরেকার পছন্দ করতেন কারণ লেফট হ্যান্ড ব্যাটসম্যান ছিল ও ছাত্র জীবন থেকে দুটো মারতে পারতো ও পুল করতে পারতো এবং ফ্লিক করতে পারতো এবং সুইপ করতে পারতো শচীন সুইপ করতে পারতো না কোনোদিন কিন্তু বিনোদ কামলির কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেল ও তো ইনঅর্গানাইজ টেস্টে 2টো সেঞ্চুরি করেছিল ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস 2টো সেঞ্চুরি করেছিল তো শচীন কনসেন্ট্রেশনটা ধরে রাখলো বলে শচীন শ্রেষ্ঠ ব্যাটসম্যান হয়ে গেল তোমায় কনসেন্ট্রেশনটা ধরে রাখতে হবে অর্জুনকে জিজ্ঞেস করা হচ্ছে কি দেখছো সবাই বলছে মাছ দেখছি গাছ দেখছি বা আকাশ দেখছি ও বললো মাছের চোখটা দেখছি তুমি যে কাজ করছো তুমি যখন সাইকেল চালাচ্ছ মন দিয়ে সাইকেলটা চালাও রামকৃষ্ণ মিশনের একজন প্রবীণ সন্ন্যাসী ছিলেন
তার নাম স্বামী গীতানন্দজি, তিনি ভাইস প্রেসিডেন্ট। তিনি অসম্ভব জব করতে ভালোবাসতেন। তো আমি তখন ছোট, আমাকে বলতেন শোন, যখন স্কিপিং করবি, আমি বক্সিং করতাম, ওয়েট লিফটিং করতাম, যখন স্কিপিং করবি জব করবি। আমি তো 11-এ পড়ি, বুঝতে পারতাম না। মহারাজ বলছেন, আমি বলছি বাবা স্কিপিং করবো, আবার জব করবো কি করে? বলে না, জব করবি। আমি 2-3 দিন বললেন, তারপর যখন অভ্যেস করে ফেললাম, দেখলাম স্কিপিং করার সময় জব করার মতো আনন্দ কিছু নেই, কিন্তু আর কিছু ভাবতে পারছো না। তুমি তখন স্কিপিংটাকেই ভাবছো, দড়িটা ঘুরছে, তুমি ঠিক সময় মতো লাফিয়ে যাচ্ছ। তাই জন্যে জবটা যদি করো, কনসেন্ট্রেশনটা যদি করো, তুমি কোনো অবস্থা তোমার মনটা টলছে না। আর তার যদি না হয়, দেখবে তুমি ফলটার কথা ভাবছো, পরীক্ষার রেজাল্টের কথা ভাবছো, পড়ছো না, তাই রেজাল্টটা সেরকম হবে না, তখন ফ্রাস্ট্রেশন ক্রিপিং করবে। সময়ে বাধা আমরা, তাই আমরা কোশ্চেন নিচ্ছি, এটা শেষ প্রশ্ন। আমার প্রশ্ন তরুণ স্যারের কাছে, যে উনি বলেছিলেন যে বিদেশে গিয়ে চাকরি করে অর্থ উপার্জনের চেয়ে দরিদ্র মানুষের সেবা করা অনেক ভালো। কিন্তু আমার প্রশ্ন, যে আমরা যদি বিদেশে গিয়ে অর্থ উপার্জন না করি, তাহলে আমরা দরিদ্র মানুষের সেবা কি করে করবো? বিদেশে যারা গেল, তারা যে অর্থকরণ করে দরিদ্র মানুষের খরচ করলো না, তাই জন্যই গন্ডগোল। তুমি যদি জিজ্ঞেস করো বিদেশে কি করে, শতকরা 95% ছেলে মেয়ে বলবে চাকরি করি, হোটেলে চাকরি করি, দোকানে চাকরি করি, আইটিতে চাকরি করি, আর 5% ল্যাবরেটরিতে কাজ করে, রিসার্চ করে। তারা পৃথিবীর অ্যাসেট। ওই জীবনযাত্রাটায় অভ্যস্ত হয়ে যায়। তারা ফিরে এসে আর গরিবদের জন্য টাকা দেয় না, মানুষকে ভুলে যায়, দেশটাকে ভুলে যায়। কিন্তু এই দেশে সবকিছু করে, জানো তো। বিদেশে যারা থাকে তারা ভীষণ খুব সুন্দর মানুষ হয়। তারা দাঁত দেখাতে মাদ্রাজে আসে, হাট দেখাতে ভারতবর্ষে আসে, চোখ দেখাতে কলকাতায় আসে, থাকে কিন্তু আমেরিকায়। এইটা করতে হবে। তুই বিদেশে জানো তো, চাইনিজরা বিদেশে যায়, চাইনিজরা বিদেশে গিয়ে ওই বিদ্যাটা শিখে নিজের দেশে ফিরে আসে। আমাদের যারা যায় তারা আসে না, তারা খোঁজ করে ভারতবর্ষে গিয়ে কি ধান্দা করতে পারবে। স্বামীজির একটা বিখ্যাত কথা আছে, বলে শেষ করি। হরিদাস বিহারী দাস দেশাই, তিনি জুনাগড়ের রাজার মন্ত্রী ছিলেন। তাকে স্বামীজি চিঠি লিখলেন 1896 সালে ইংল্যান্ড থেকে। So long millions live in hunger and ignorance, I hold every educated Indian a traitor who, having been educated, nursed into luxury but the heart's blood of the downtrodden. Thousands of toiling poor never even pays a list to them. যতই লক্ষ লক্ষ মানুষ দরিদ্র থাকবে, আমি শিক্ষিত মানুষদের বিশ্বাসঘাতক বলে মনে করি, যারা সাধারণ মানুষের পয়সায় পড়াশোনা শিখে ফিরেও তাকায়। ধন্যবাদ জানাই তরুণবাবুকে। এই প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেটা ভাবছিলাম যে প্রশ্ন আসবে কিনা, এবং ঘোষণার পরে প্রথম যে জন উঠল তার সঙ্গে সঙ্গে একটা চাপা হাসির রোল উঠেছিল। কিন্তু তারপর আমাকে ভ্রান্ত প্রমাণ করে দিয়ে অনেক অনেক প্রশ্ন এলো, এবং এখনো হয়তো আসতো, কিন্তু সময় নেই। অর্থাৎ প্রমাণ হলো যে অনেকেই, হয়তো সবাই না হলেও বেশিরভাগই মন দিয়ে শুনেছ, এবং আজকের যে বক্তব্য সেগুলো তোমাদের অনেকেরই মন ছুঁয়ে গেছে। এরকম যদি আলোচনা সভা হয়, আমরা যে সমৃদ্ধ হব সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু আজকের সভা আমরা শেষের পথে চলে এসেছি। আমি পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী বিশেষানন্দজি মহারাজ, সহ সম্পাদক বিবেকানন্দ মিশন আশ্রম, তাকে আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনে ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য পেশ করার জন্য। মাইক্রোফোনে শ্রীমৎ স্বামী বিশেষানন্দজি মহারাজ। আচ্ছা আচ্ছা ওম
सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ঈশ্বর আমাদের রক্ষা করুন, পালন করুন। অধীত বিদ্যা আমাদের উভয়কে তেজোদ্দীপ্ত করুক। আমরা পরস্পরকে যেন না বিদ্বেষ করি। ত্রিবিধ শান্তি হোক, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। আজকে এখন আমাদের ধন্যবাদ জ্ঞাপনের কথা। স্বামীজি দু একটি কথা বলে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানে, এই সম্মেলনে যে আলোচনা হলো, তারা বললেন প্রতিটি উত্তর ওর মধ্যেই রয়েছে। তোমাদের এখন চিন্তা করতে হবে, মন একাগ্র করতে হবে, আর পবিত্রতা পালন করতে হবে। তখন তোমাদের ভেতর থেকে সেই উত্তর আপনা হতেই আসবে। স্বামীজির কথা যা প্রশ্ন করেছ, স্বামীজির জীবন আলোচনা করো। ঠাকুরমা স্বামীজির প্রণাম জানাই, তাদের জীবনী আলোচনা করো। সব প্রশ্নের উত্তর একে একে মিলবে। শুধু প্রশ্ন মনে করলে হবে না, চিন্তা করতে হবে, ধ্যান করতে হবে। তাই আমাদের সব ব্যবস্থা ভারতবর্ষের হিন্দু ধর্মের আধ্যাত্মিকতার মধ্যে বিরাজ করছে। স্বামীজি বলছেন, লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া ভগবানে দৃঢ় বিশ্বাসরূপ বর্মে সজ্জিত হয়ে দরিদ্র পতিত পদদলিতদের প্রতি সহানুভূতিজনিত সিংহ বিক্রমে বুক বাঁধুক। মুক্তি, সেবা, সামাজিক উন্নয়ন ও সাম্যের মঙ্গলময়ী বার্তা দ্বারে দ্বারে গ্রহণ করিয়া সমগ্র ভারতে ভ্রমণ করুক। সকলের সঙ্গে মিশতে হবে, কাউকে চটাবে না। সমুদায় শুভ শক্তি বিরুদ্ধে অশুভ শক্তি, সমুদায় শুভ শক্তির বিরুদ্ধে সমুদায় শুভ শক্তি প্রয়োগ করতে হবে। এই হচ্ছে কথা। এর থেকেই আপনারা বুঝতে পারবেন, বলা হচ্ছে যে পবিত্রতার ব্যাখ্যা পতঞ্জলি যোগসূত্রে বহুভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেগুলো তোমরা দিকে তাকাও না। স্বামী বিবেকানন্দের জীবনে আমরা দেখতে পাই পড়াশোনা, গান বাজনা, নাটক, কুস্তি খেলা ইত্যাদি একটু আলোচনা হয়েছে। সব কিছু পাওয়া যাবে, কোনো নেই। তারপরে ভারতবর্ষকে কোথায় তুললেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, যাকে আমন্ত্রণই করেনি, সেই সর্বশ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর হয়েও আজকের দিনে শ্রীরামকৃষ্ণের পরীক্ষিত ধর্ম স্বামীজির মুখ থেকে বেরিয়েছিল সেই পার্লামেন্টে, চিকাগো ধর্ম মহাসভায়। তবুও আমাদের ভারতবর্ষের শিক্ষিত মানুষের জ্ঞান হয়নি। তারা এখনো ধর্মান্তরিত করে চলেছে। যে ধর্ম আমাদের পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ বলে প্রমাণিত করেছে, সেই তাকে ছেড়ে তারা ছুটছে। পরীক্ষা করে দেখিয়ে দিয়েছেন সকল ধর্মের মধ্যে সেই ঈশ্বরের উপলব্ধি করা যায় জীবনে পরীক্ষা করে। কেউ তা আলোচনা করে না, পড়ে না। শুধু পড়াশোনা করে অর্থ উপার্জনের দিকে গেলে মৃত্যু অবধারিত। এই জগৎকে না বাঁচাতে পারলে, ভারতকে না বাঁচাতে পারলে, ভারত মাতাকে না বাঁচাতে পারলে সারা পৃথিবীর মাতা কেউ বাঁচবে না, ধ্বংসের স্তূপে পরিণত হবে। এই কথা বলে আজকের দিনের একটু কথা বলে নিই। সেটা হলো এই আশ্রমের প্রতিষ্ঠাতা, এই স্কুলগুলোর প্রতিষ্ঠাতা ভক্তি চৈতন্যজি মহারাজের চরণে ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম।
কাজকে বহুভাবে রূপায়িত ত্বরান্বিত করার জন্য যার সমগ্র জীবন দিয়ে সেবা করে চলেছেন, তিনি আমাদের সামনে উপস্থিত। আপনারা যে সবাই দাঁড়িয়ে সম্বর্ধনা জানিয়েছেন, এতে আমি মহা আনন্দিত, সে কথা বলে বোঝাতে পারব না। প্রথমে সরকারি সাহায্য নিয়ে স্কুলগুলি হয়েছিল, প্রতিষ্ঠানগুলি, যখন দেখলেন এর দ্বারা আমরা আদর্শ মানুষ তৈরি করতে পারবো না, তখন তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুলের প্রতিষ্ঠা করলেন, আর ওই অন্ধ স্কুল করলেন, যার দ্বারা আমাদের তারা উঠে দাঁড়াতে পারবে। এছাড়াও স্বামীজির চিন্তা ভাবনা, একটু সময় আমি চলে গেছিলাম, আজকে একটি রিলিফ কাজ ছিল, স্বামীজির অন্নদান, বস্ত্রদান, শিক্ষা, জীবনদান, এইগুলোর কাজ এই আশ্রম থেকে চলতে থাকে সারা বছর ধরে। কেউ কিছু মহারাজ বলছেন, এলে দরখাস্ত করলে কোনো ভাবনার দরকার নেই, কিছু তাকে দিতেই হবে, কিছু করতেই হবে, তার জন্য কোনো পারমিশনের দরকার নেই। এত বড় কথা, এত বড় চিন্তা, এত ভাবনা এই মহারাজজি বসে আছেন, তিনি করে যাচ্ছেন। তাকে ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আর বিশেষ কিছু বলতে চাই না, কখনো সুযোগ পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো। এখন আমাদের এই অনুষ্ঠানটাকে সুন্দর, সর্বাঙ্গ সুন্দর করে চলার জন্য যারা আজ এসেছেন, নরেন্দ্রপুর থেকে মহারাজজি এসেছেন, তাকে নমস্কার শ্রদ্ধা প্রণাম জানাই। আর এসেছেন সাংবাদিক, তারকে নমস্কার শ্রদ্ধা সম্মান জানাই। আর এসেছেন আমাদের সুবীর বাবু, তাকেও নমস্কার শ্রদ্ধা সম্মান জানাই। আর যে এসেছেন নরেন্দ্রপুরে, এইখানের অন্ধ ছেলে ছিল, তারা সুন্দর গান পরিবেশন করলো, তারা এখন নরেন্দ্রপুরে পড়াশোনা করে, তারা আমাদের এই অন্ধ বিদ্যালয়েরই ছাত্র। এই অন্ধ বিদ্যালয় থেকে কত ছাত্র তারা সার্ভিস পাচ্ছে এই শিক্ষার গুণে। এটা প্রাইভেট হিসাবে করা হয়েছিল বলে আশ্রম পরিচালিত, তারা জগতের বুকে দাঁড়াতে পারছে, বিশ্বে খেতাব অর্জন করছে। কত কেজি স্কুলের এখানে ছেলেরা তার মান, এই গ্রামের মধ্যে মান উন্নয়ন করার জন্য তারাও দেশ বিদেশে পাড়ি দিচ্ছে, তারা উঠে দাঁড়াতে পারছে। সেই জন্য আবারও স্বামীজি মহারাজকে প্রণাম শ্রদ্ধা জানাই, আর সেই সব ছেলেদেরও নমস্কার জানাই। আজকের এই কার্য আমরা ক্ষুদ্র কয়েকজন সন্ন্যাসী ব্রহ্মচারী মিলে এই কার্য চালাচ্ছি। যে কাজটা পরিচালন করার কথা অনেক সাধু সন্ন্যাসী ত্যাগীদের, সেটা আমাদের অনেক কম, তবু আমরা চেষ্টা করছি। মহারাজ চেষ্টা করছেন কি করে আমরা আরও ভালো সুন্দর করে এই প্রতিষ্ঠান থেকে গড়তে পারি মানুষের কাজে কল্যাণের জন্য। আর এখানে আমাদের যেসব সন্ন্যাসী ব্রহ্মচারীরা আছেন, তাদেরও নমস্কার শ্রদ্ধা সম্মান জানাই। এই বিশেষ অনুষ্ঠানে তারা উপস্থিত। আর এই বিদ্যালয়গুলির যারা পরিচালন করছেন, তাদেরও নমস্কার শ্রদ্ধা সম্মান জানাই। উপস্থিত আছেন যেসব ছাত্র ছাত্রী, এই প্রতিষ্ঠানের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো, অসংখ্য প্রতিষ্ঠান, 30-এরও বেশি প্রতিষ্ঠান তার শিক্ষা দিয়ে চলেছে, কাজকর্ম পরিচালনা করছে, তাদেরও সকলকে নমস্কার শ্রদ্ধা জানাই। এই করে ছাত্রছাত্রী তোমরা তোমাদের ভবিষ্যৎ, আর যারা ভক্ত আছেন, যারা ভক্তরাও অনেকেই আশ্রমে পৃষ্ঠপোষক, যারা এই অর্থ দান করে এই কাজটিকে করে যাচ্ছেন, বিভিন্ন কোম্পানিও এইভাবে তারা সাহায্য করে যাচ্ছে। তার কেন না এই আশ্রমের যে সততা রয়েছে, হিসাব থেকে আরম্ভ করে তার গুণমান বিচার করে তারা এগিয়ে আসছেন, দেশ বিদেশ থেকেও আসছে। আমরা তাদের যথার্থ নিয়ম অনুযায়ী
একবারে 100% কারেক্ট অনুযায়ী আমাদের তাদের হিসাব আমাদের তার কাছে আমরা পৌঁছে দিই। সেই জন্য ভারতবর্ষ তথা সর্বদেশের মানুষের কাছে আমরা শ্রদ্ধা নমস্কার জানাই। একটু আগে বলেছিলাম যা কিছু তোমাদের প্রশ্ন উত্তর স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা দেবীর কাছ থেকে পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একটু অনুধ্যান করতে হবে, ধ্যান করতে হবে, জগৎ সভায় তোমরা নিশ্চিত উঠে দাঁড়াবে। সেই কথা বলে আমি সবাইকে আবারও নমস্কার, শ্রদ্ধা, ভগবানের উদ্দেশ্যে প্রণাম ভূমিষ্ঠ জানিয়ে, তিনি আমাদের শক্তি দিচ্ছেন। সূর্যই একমাত্র আমাদের শক্তিদাতা, তিনি প্রাণ দান করে যাচ্ছেন জীবের মধ্যে। আবার এই প্রাণ উড়ে গিয়ে আরেক জায়গায় বসে, সেই জন্য শ্রীরামকৃষ্ণ বললেন মনুষ্য জন্ম ঈশ্বর লাভের একমাত্র উপায়। স্বামীজি বলছেন ভারতবর্ষ দেবভূমি, পুণ্যভূমি, ঋষির ভূমি। ঋষিরা সেই চিন্তা ভাবনা করে এই ভারতবর্ষকে এমন জায়গায় রেখে গেছেন, যুগ যুগান্তর ধরে সে ওই 1 নম্বরেই থাকবে, সারা পৃথিবীকে পথ দেখাবে। স্বামীজি বললেন ভারতবর্ষ দেবভূমি, পুণ্যভূমি এবং সারা বিশ্বের গুরু। যদি পৃথিবীকে বেঁচে থাকতে হয় এই ভারতবর্ষের চিন্তা ভাবনা নিয়ে তাকে বেঁচে থাকতে হবে। কথা বলে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই শুভকামনা। আজকের এই মহতী অনুষ্ঠান আমরা শেষ করব প্রথমত সমাপ্তি সঙ্গীত দিয়ে। সমাপ্তি সঙ্গীতের পরে জয়ধ্বনি দিয়ে একই সঙ্গে আমরা সবাই মিলে জয়ধ্বনি দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। সবাইকে আগাম ধন্যবাদ। আনন্দ এবং অভিরূপ। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। বাঁচব তবু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না। বাঁচব তবু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। তোমার আমার সবার দেশ ভুলব না, নতুন ভারত গর্ব মোরা থামব না। তোমার আমার সবার দেশ ভুলব না, নতুন ভারত গর্ব মোরা থামব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক চলব না, আমার মাঝে শক্তি অসীম ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক চলব না, আমার মাঝে শক্তি অসীম ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না।
স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। সবার সুখে সুখ যে আমার ভুলবো না, সবার সুখে সুখ যে আমার ভুলবো না। বিশ্বভুবন আমার আপন ভুলবো না, সবার সুখে সুখ যে আমার ভুলবো না। বিশ্বভুবন আমার আপন ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলবো না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলবো না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলবো না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলবো না। বাঁচবো কভু নিজের তরে বাঁচবো না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলবো না। বাঁচবো কভু নিজের তরে বাঁচবো না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाय की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माय की जय, जय सर्वदेव देवी की जय। শিক্ষায়তনের যেসব ছাত্ররা রয়েছে তোমরা অপেক্ষা করো। প্রথমে মঞ্চ থেকে অভ্যাগতরা যাবেন, তারপর সামনে বসা স্কুল ফর দ্য ব্লাইন্ডের ছাত্রছাত্রীরা এবং টিসিটি ও আইওটিরা বেরিয়ে গেলে তারপরে তোমরা যাবে।